55, তার আগেই আমরা পৌঁছে গেছি। 10 মিনিট আগে ঢুকে গেছি কন্যাকুমারী স্টেশনে। আর হাতে গোনা কিছু লোক, এই যে পিছনে কিছু জেনারেল প্যাসেঞ্জার। এখন আমরা 2408 কিলোমিটার রাস্তা এবং 29টা হল্ট পার করে পৌঁছে গেলাম কন্যাকুমারীতে। 41 ঘন্টা 45 মিনিটের জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি ভারতের দক্ষিণ স্থলবিন্দু কন্যাকুমারী। আমাদের জার্নি শুরু হচ্ছে হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই 22 নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে 12665 কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। চলে এসেছে, ট্রেনে উঠে পড়ি। আর এই সমস্ত প্যাসেঞ্জার সব কন্যাকুমারী যাবে। ট্রেনে উঠে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। লাগেজ নিয়ে চলে আসলাম। আমাদের S2 আর দুটো সিট আমার আর আমার দিদির। একটা আছে 57, এটা হচ্ছে গিয়ে লোয়ার বাস, আর একটা হচ্ছে গিয়ে 60, এটাও লোয়ার বাস। আর সব থেকে ভালো দুটো উইন্ডো সাইড পেয়েছি। আর বাথরুমটা তো দেখালাম, এখনো আপাতত ক্লিন আছে। এরপর জানি না কি হবে, অল্প অল্প করে প্যাসেঞ্জার আসতে শুরু করে দিয়েছে। বসে পড়ি এবার। শিডিউল টাইম থেকে প্রায় 25 মিনিট আগে ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেনে আপাতত বসি, অনেকক্ষণ দাঁড়ানো ছিল আর হালকা হালকা বৃষ্টি। বসি, তারপরে বাকিটা দেখাবো। নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আবারও আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা ভ্রমণের উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্য ভারতের দক্ষিণ প্রান্ত কন্যাকুমারী। একদম কাটায় কাটায় 4:10 আর ট্রেন একদম সঠিক সময়ে ছেড়ে দিল। এখন আমরা হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছি। এই দেখুন, বাইরেটা দেখলেই বোঝা যাবে। হাওড়া স্টেশন ছেড়ে ট্রেনটি এগিয়ে চলল আমাদের গন্তব্য কন্যাকুমারীর দিকে। 12665 হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে শুধুমাত্র একদিন অর্থাৎ সোমবার বিকেল 4:10 ছেড়ে 41 ঘন্টা 45 মিনিট পর 3 দিনের মাথায় সকাল 9:55 পৌঁছায় কন্যাকুমারী স্টেশনে, যার স্লিপার ক্লাসের ভাড়া 865 টাকা। দুপুর 1টার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই দিদি খাবারটা বারো করে ফেলেছে। দুপুরে লাঞ্চ তো হয়নি, তাই এখন এই 4টার সময় করব লাঞ্চ। 4:10-15 তো হয়েই গেছে, 10-এ ছেড়ে দিয়েছে ট্রেন। নিয়ে এসছি বাড়ি থেকে এই যে
ভেজ ফ্রাইড রাইস, সঙ্গে ভেজ না ভেজিটেবলস আছে, আর সঙ্গে একটু এগ দিয়ে নিয়ে চলে এসেছি। এটাই খাবো। ট্রেনের খাবার ঠিক করেছি কিছু একটা সেরকম খাবো না, যতটা পারবো ট্রেনের খাবার না খেয়ে থাকার চেষ্টা করব। দেখা যাক কতক্ষণ ট্রেনের খাবার না খেয়ে থাকতে পারি। আর এখন এটা খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দিদি আর আমি খানিকটা খেয়েও নিয়েছিলাম, আপনাদের দেখাতে ভুলে গেছি বলে এই আবার দেখালাম। খেয়ে নিচ্ছি, তারপরে নেক্সট স্টেশন আসবে, প্রথম স্টেশন খড়গপুর। এই ট্রেনটি অর্থাৎ হাওড়া টু কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসের প্রথম হল্ট খড়গপুর স্টেশন। আসতে এখনো দেরি আছে, আর এখন ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাও আছে। এখন একটু খেয়ে নিই, কারণ এরপরে ভিড় হয়ে গেলে, আমাদের সিটে এখনো পর্যন্ত কেউ আসেনি, ভিড় হয়ে গেলে খেতে একটু অসুবিধাই হয়। এখন একটু খেয়ে নিচ্ছি আগে। স্লিপার ক্লাস বাদেও এই ট্রেনে আপনারা পেয়ে যাবেন 3 টায়ার ও 2 টায়ার এসির সুবিধা, যা 3 টায়ার এসির ভাড়া 2240 টাকা এবং 2 টায়ার এসির ভাড়া 3250 টাকা। চলে গেল কাজ, কতক্ষণ দেখাই পাবে নাকি কাজ চলে গেছে। এখন আমরা পৌঁছে গেলাম কোলাঘাট, তবে এখানে দাঁড়াবে না, আমাদের ট্রেন কিন্তু সোজা বেরিয়ে যাবে খড়গপুরের দিকে। আমরা যাত্রা করছি 9ই সেপ্টেম্বর, আর সেপ্টেম্বর মাস আসা মানেই কাশফুলের সমারোহ। তার সঙ্গে মনে পড়ে যায় দুর্গাপুজোর আগমনের কথা। দেখতে দেখতে পৌঁছে গেলাম খড়গপুরে, আর এত ট্রেন আর এত লাইন দেখেই বোঝা যাচ্ছে যেটা খড়গপুর জাংশন। আর ওই একটা লোকাল ট্রেন পাস হচ্ছে ওই যে। আর একদম সঠিক টাইমে আমরা পৌঁছে গেলাম খড়গপুরে, খড়গপুরের লোকাল ট্রেন। এই খড়গপুর থেকে অনেকে উঠবে এই ট্রেনটা। আমাদের এখানে সিটটা তো 6টা সিট, তার মধ্যে 2 জন আমরা আছি, বাকি তো 4 জন আসছে। তারা এখান থেকে ওঠে না কোনখান থেকে ওঠে দেখা যায়। যতক্ষণ না ওঠে একটু ছড়িয়ে ছিটিয়ে ঘুমানো শোয়া বসা যায়। খড়গপুর ছেড়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী হল্টের দিকে। এই আমাদের ছেড়ে দিল 3য় হল্ট বালাসোর। আর ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট দেরিতে যাচ্ছে। আর এই মোটামুটি ফাঁকাই আছে স্টেশনটা, খুব বেশি ভিড় নেই। দেখুন সব চাষের জমিতে এরকম জল হয়ে গেছে। এখানে বর্ষাটা একটু বেশি হয়, তো যখন বর্ষার সময় খুব বৃষ্টি হয় তার জন্য প্রচুর জল জমে গেছে সব চাষের জমিগুলোতে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি 7:30টার পর।
এখন এই 8টা সাড়ে 8টা বাজে। তো কন্যাকুমারী যাওয়ার হাওড়া টু কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসের কন্যাকুমারী জার্নির আমাদের আজকে এই দেখুন সব জল হয়ে গেছে। হাওড়া টু কন্যাকুমারী ট্রেন জার্নির আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকেও সারাদিন রাত ট্রেনেই থাকতে হবে। এখানে ভালোই বৃষ্টি হয়েছে, খুবই জল হয়ে গেছে। সর্বমোট 29টা হল্ট ও 41 ঘন্টা 45 মিনিটের যাত্রাপথে আপনারা এই ট্রেনে পেয়ে যাবেন সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং ডিনারের সুবিধা। তবে সব কিছুই আপনারা রেলের প্যান্টিকার থেকে পেয়ে যাবেন। এখানে ওনারা অর্ডার নিতে আসবেন, তারপর আপনারা আপনাদের সুবিধা মতো থালি অর্ডার করে দিতে পারবেন। শিডিউল টাইমের 5 মিনিট আগেই আমরা রাজামুন্ডা স্টেশনে পৌঁছে গেছি, তাই একটু নামলাম। সবসময় তো নামতে পারছি না। আর এখানে কলা পাওয়া যাচ্ছে 6টা 50 টাকা। একদম সঠিক সময়ে রাজামুন্ডা স্টেশন ছেড়ে দিল। আর ছাড়ার সঙ্গে সঙ্গে আমি বিস্কুট বার করে নিয়েছি, বাড়ি থেকেই নিয়ে এসেছি। একটা আমার দিদি। বিস্কুটটা এবার খেয়ে নেবো। এই যে বিস্কুট ভেঙে গেছে। অবাক হলেও এটাই সত্যি, মোট 4টি রাজ্যের ওপর থেকে আমাদের ট্রেন পৌঁছে যাবে কন্যাকুমারীতে। প্রথমেই পার করে দিয়েছি পশ্চিমবঙ্গ, তারপর উড়িষ্যা, তারপর অন্ধ্রপ্রদেশ এবং শেষে চলে যাব তামিলনাড়ু। আর তামিলনাড়ুতেই অবস্থিত কন্যাকুমারী। ট্রেন যাচ্ছে, দেখ বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম লুচি। এই যে ভালোই আছে, নষ্ট হয়নি। সকালের ব্রেকফাস্ট আজকে লুচি দিয়েই করে নেব। তরকারি আনিনি, তরকারি আনলে গন্ধ হয়ে যেত, তার জন্য তরকারিটা আনা হয়নি। লুচি খাওয়ার পর কাঁঠালি কলা এনেছিলাম, একটু কেমন নরম নরম হয়ে যাচ্ছিল, খেয়ে নিলাম। এবার এই আর একটা প্যাকেট নিয়ে এসেছি। এর মধ্যে দেখি মা কি কি দিয়ে দিয়েছে। চিপস, এই আর একটা চিপস, আর কিছু বিস্কুট, কাঁচা ছোলা সবই আছে। আর মা বারবার করে বলে দিয়েছে ট্রেন যতক্ষণের জন্যই দাঁড়াক, স্টেশনে যেন না নামা হয়। ওর জন্য মা ভয়ে যাতে আমরা না নামি কিছু খাবার কিনতে, এই জন্য মা এই ব্যাগটা ভরে পুরো এই যেরকম খাবার সব দিয়ে দিয়েছে, যাতে আমি কোনো স্টেশনে না নামি। তার জন্য বলেছে খাবার আমি সব দিয়ে দিচ্ছি, কোনো স্টেশনে নামতে হবে না। এখন এই কুকুরটা ভাঙি। মা বাড়িতে থেকে দুশ্চিন্তা করবে কি হয় কি না হয়, ট্রেন ছেড়ে দিলে আবার সময়ে উঠতে পারবো কিনা, সেই ভয়তেই মা এক ব্যাগ প্যাকিং করে ছোট ছোট খাবার সব দিয়ে দিয়েছে। রাতের ঘুমটা খুবই ভালো হয়েছে, কারণ কি এক্সট্রা যে প্যাসেঞ্জারটা বিহার বা আমরা অন্যান্য ট্রেনের ক্ষেত্রে দেখি যে জেনারেল প্যাসেঞ্জার উঠে যায়, যার জন্য যারা রিজার্ভেশন করে তাদের খুব অসুবিধা। তাই এক্ষেত্রে দেখলাম সেরকম কিছু নেই। তা এখানে যারা ওই প্যান্টিকারের লোকজন আছে ওদের কাছে জিজ্ঞাসা করলাম, ওনারা বললো প্রায় গত 2 মাস থেকে এই নিয়ম চালু হয়েছে। জেনারেল প্যাসেঞ্জার তো দূরে থাক, ওয়েটিংয়েও যারা আছে তাদেরও কিন্তু ট্রেনের মধ্যে অ্যালাউ নেই রিজার্ভেশন কোচে, তাদেরও জেনারেল কোচে যেতে হবে।
তার জন্য যে কটা সিট সে কটা লোকজনই আছে, তাই নিশ্চিন্তে মনে আমরা ঘুমিয়েছি, আর কোনো রকম অসুবিধা হয়নি। যাওয়া আসার প্যাসেজটাও পুরো ক্লিনই ছিল। এখন মোটামুটি যা সিচুয়েশন ট্রেনের এরকম যদি থাকে তাহলে কিন্তু স্লিপার ক্লাসেও জার্নি করা খুবই আরামদায়ক হবে। শুধু গরমকালটা একটু অ্যাভয়েড করলেই হবে। এর মধ্যে কুরকুরের প্যাকেট ছিঁড়ে ফেলেছি, আর এই যে কুরকুরে, এবার একটা কুরকুরে খাবো। समोसा 20 के चल, समोसा में घर वाला 20 के चल, समोसा में 20 रुपया। আর ট্রেনের ভেতরটা দেখুন একদম ফাঁকা, যার যার সিট শেষেই বসে আছে। এই যে, আর ট্রেনে কিন্তু এক্সট্রা কোনো প্যাসেঞ্জার নেই। যেটার ভয়তে আমরা রিজার্ভেশন স্লিপারের টিকিট করি না, সেই ভয়টা কিন্তু এখানে একদমই নেই। সবাই যে যার সিট নিয়ে বসে আছে। এই যে বসে আছে আমার দিদি, এখানে আমার সিট, এই যে নিচেরটা, এটাকে করেই রেখেছে একবারে, যখন ইচ্ছা হবে ঘুমাবো আর বসে থাকবো। এই যে পুরো ট্রেনটাই কিন্তু এরকমই ফাঁকা। দেখুন মাঝখানের স্পেসটাও কিন্তু বেশ ক্লিন, যেখানটা থেকে যাওয়া আসা করা যায়। আর বেশিরভাগ সাউথ মানেই হচ্ছে গিয়ে শুধু সিঙ্গারা আর সিঙ্গারা। ট্রেন ছেড়ে দিল এলেরু থেকে, সঠিক সময় আমরা এলেরুতে পৌঁছে গেছিলাম, আবার ট্রেন ছেড়েও দিল। এদিকে এটা মনে হয় মালগাড়ি দাঁড়িয়ে আছে। ছোট স্টেশনটা, খুব বড় না, বেশ নিরিবিলি। কাটতে পারছি না ভয়তে, যদি আমার হাত কেটে যায়। হয়েছিল একটু এরকম করে খা। কোনো গরমের জায়গা যদি ট্রেন জার্নি করেন, বিশেষ করে দূর রাতে, তাহলে এরকম না জুসি ফল আনবেন, তাহলে যে জলের ঘাটতিটা থাকে শরীরে সেটা কিন্তু অনেকটাই পূরণ হয়ে যায়। তাই আমি জুসি ফল, লেবু, আপেল, এই ধরনের জুস আছে যেগুলোতে সেরকম ধরনের শশা, শশা, তাহলে কিন্তু শরীরটা অনেকটা ভালো থাকে। এখন আপেলটাই খাই। দেখুন দক্ষিণে এসে কলা বাগান আর ওই নারকেল বাগান তো দেখি, কিন্তু এটা না সুপারি গাছের মতন দেখতে। এটাতে কি বিলেতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখতে ওই খেজুরের গাছ, খেজুর গাছের মতন দেখতে, কিন্তু আমাদের মতন ওই খেজুর না, মনে হয় সেই ওই কি খেজুর, খোরমা খেজুর হবে হয়তো, কিন্তু গাছে একটা ফল নেই, নাহলে ঠিক বুঝতে পারতাম। কিন্তু পুরো বাগান, পুরো বাগান। এই দেখুন ওই দূর দূরান্ত যত চোখে যাচ্ছে সব এগুলো এই খেজুর গাছ। 10 টাকা পিস। নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট আগে আমরা পৌঁছে গেছি বিজয়াটা জাংশনে। আর এখান থেকে ট্রেন ছাড়বে ঠিক দুপুর 12টার সময়। এখন অনেকক্ষণ সময় আছে, তাই ট্রেন থেকে নামলাম। মা বলেই দিয়েছে যতক্ষণ মানে বেশি সময় দাঁড়ালে নামতে, তা নাহলে না নামতে। আর এই যে আমার দিদি, দিদি এই যে বসে আছে এখানটায়। আর এখানে তো ট্রেনের এই যে খাবার পাওয়া যাচ্ছে, এইসব জায়গায় যে খাবারগুলো পাওয়া যাচ্ছে। স্টেশনে ভিড় আছে, কিন্তু মানে এক্সট্রা কোনো প্যাসেঞ্জার ওঠার কোনো চাপ নেই, যা উঠছে সব জেনারেলেই উঠছে। আর এইখানে এই যে কুল, আপেল এগুলো সব পাওয়া যাচ্ছে। এই যে এগুলো ये कितने का भैया? 30 रुपया। और ये 100 रुपया। দিদি নারকেল কুল ওই এক প্যান্ডেল 30 টাকা। এখন বাজে দুপুর হয়ে গেছে, এখন বাজে গিয়ে 1:30 বাজে। আর এই যে দিদি মুড়ি আর চানাচুর নামালাম। দিদি এবার শশা কুচাবে। নিয়ে আসো শশা।
এই দেখো শশা কুচে দেবে এবার এই মুভিটার ওপর। টেকনিক দেখো আমার দিদির। আর ওদিক দিয়ে কুচাবে না, এই দেখো এইরকম করে করে দেখো, পুরো একদম ঝালমুড়িওয়ালা ছিল মনে হয় আমার দিদি আগের জন্মে। দেখে দেখে শিখে গেছি। হ্যাঁ আর কি, ছোলা 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 আবার বোতলে জলে করে ভিজিয়ে রেখেছি, সেটাও দেখাচ্ছি। লাঞ্চ এখন 1:34, মানে 1:30 বেজে গেছে, 35 হতে গেল। শশাটা পুরো লাগবে, শশা আর দেবো না, শশা রেখে দিচ্ছি। এই যে বোতলে আবার ছোলা, কি সুন্দর লাগছে, শশা, পেঁয়াজ নেই, চানাচুর, মুড়ি। চানাচুরে তো নুন দেওয়াই আছে হালকা হালকা, নুন নিয়ে এসছি। এবার এই যে, আর এই যে বোতলে ছোলা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, জলটা ফেলি। এবার এই জলটা এই জানলা থেকেই ফেলতে হবে। জল ফেলানো হয়ে গেল, এই যে ছোলা। এবার আবার একটা ওড়না নিয়ে এসেছিলাম, এই ওড়নার মতন কাপড় নিয়ে এসেছিলাম একটা, পেতে শোবো বলে। এবার ছোলাটা এই যে মুছে নেবে। হ্যাঁ, এই যে ছোলা মোছার পর্ব চলছে, একদম ঘরের মতন ট্রেনে ব্যবস্থা করে নিচ্ছে আমার দিদি। ছোলা মোছা হয়ে গেল, এবার এই যে মুড়িতে দিয়ে দিচ্ছে হেলদি খাবার। এবার কন্টেনার ঢাকা আটকে দিয়েছে, এবার দুটো ঝাঁকা দেবো, ব্যাস। তাড়াতাড়ি খেয়ে নিতে হবে না, কি যাবে। তুমি খাও, কে বলো, খাও তুমি, খাও খাও তুমি খাও। দিদি বলছে এটা হেলদি খাবার, শসা, মুড়ি, চানাচুর, ছোলা। চানাচুরটা একটু আনহেলদি, খুব চলে তাও। ভাবলাম যেগুলো খেয়ে নি। এখন ট্রেন ছেড়ে দিল অঙ্গল থেকে, আর নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা লেট। 2:14-তে আসার কথা ছিল এখানে, এখন বাজে 3:16, ট্রেনটা ছেড়ে দিল। 1 ঘন্টা লেট। এরপরে আসবে নেল্লোর, দেখা যাক সেই সময়টার মধ্যে নেল্লোর সঠিক সময়ে এরা আবার পৌঁছাতে পারে কি না, সময়টা ঠিকঠাক মেকআপ করে দিতে পারে কি না, এখন এটাই দেখার। তা না হলে মোটামুটি এখন 1 ঘন্টা আমরা লেটে চলছি। তবে এদিকে সব স্টেশনে কিন্তু নিরিবিলি ফাঁকা, এখন খুব একটা লোকজন বা প্যাসেঞ্জার নেই। এখন একদম শিডিউল টাইমের অনেকটা আগেই আমরা এসে পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্ট স্টেশনে। এখানে একটু জল দিয়ে একটু ধুয়ে নিলাম। আর এখন কিন্তু আমরা অন্ধ্রপ্রদেশ পার করে তামিলনাড়ুতে প্রবেশ করে গেছি। এর আগে নেল্লোরটা ছিল অন্ধ্রপ্রদেশ, আর এই চেন্নাই থেকে হয়ে যাচ্ছে তামিলনাড়ু। আর এখানে 10 মিনিট ট্রেন দাঁড়াবে। আর জলের জন্য গেলাম, ঠান্ডা জল কোথাও নেই, আর জল কোথাও পাওয়া যাবে না, ওই ভালো জল নিলাম না জল।
আজ আমাদের হাওড়া টু কন্যাকুমারী ট্রেন জার্নির শেষ দিন, অর্থাৎ তৃতীয় দিন। 2 রাত পার করে আজকে সকালবেলা ট্রেন এসে দাঁড়িয়েছে। এই যে এই স্টেশনটা, ট্রেনটা এসে দাঁড়িয়েছে তালাই এই স্টেশনে দাঁড়িয়েছে। এবারে এখানে একটু দাঁড়িয়েই আছে। এরপরে আমরা তিরুনেলভেলিতে যাব, সেটা হচ্ছে গিয়ে 7:45 আর দিদির চুল আঁচড়ানো হয়ে গেল, আমারও চুল আঁচড়ানো। আর ট্রেন মোটামুটি এখন ফাঁকাই হয়ে গেছে, সবার ব্যাগপত্র নিচ থেকে উপরে উঠে গেছে, মানে সবাই এবার নামার জন্য এক এক করে ব্যস্ত হয়ে গেছে। আর আমরাও মোটামুটি মানে উঠে পড়েছি ঘুম থেকে, সব রেডি। বিস্কুট আছে, খাওয়া হবে বিস্কুট। আর ট্রেন যেখানে একটু যদি একটু দাঁড়ায় শিডিউল টাইমের মধ্যে মোটামুটি সব জায়গায় পৌঁছে, তাহলে এই যে ছেলেপুলেরা সব বাইরে বেরিয়ে যায়, কেউ আর মানে ট্রেনের মধ্যে থাকতে চায় না। মোটামুটি ভালো। কেমন জার্নিটা হলো মোটামুটি? টোটালি 41 ঘন্টা জার্নি না, 41 ঘন্টা 45 মিনিটের জার্নি। এমনি কেমন ট্রেনের ভেতরটা লাগলো? মোটামুটি ভালো লাগলো। খালি 2 রাতের জার্নি কষ্টকর এটাই, এমনি ট্রেনের মধ্যে কোনো অসুবিধা হয়নি। আর সব জায়গার নাম কি? তালাইউথু, আলাইউথু। আর বিস্কুট খাই, একটু পরে খাচ্ছি বিস্কুট। তার জন্য ওর বরটাকে আগে নামিয়ে দিয়েছে পুলিশ, বউটা ভিতরে ছিল, ট্রেন ছেড়েছিল, ওই জন্য ট্রেন স্ট্যান্ডের গাড়ি দাঁড়ায়, তাই না? তো ওনাকে ওই জন্য নামিয়ে দিল, যা বাসে ফাসে যেতে হবে। আরে আইডি থাকুক আর না থাকুক, টিকিট তো আছে। এর মধ্যেই ঘটে গেল এক ঘটনা। টিটি এসে টিকিট দেখে তার সঙ্গে আধার কার্ডও দেখতে চাইলেন এক প্যাসেঞ্জারের কাছে অরিজিনাল আধার কার্ড না থাকার জন্য প্যাসেঞ্জারকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার ওয়াইফ ট্রেনের মধ্যেই ছিল। তার হাজবেন্ডকে নামিয়ে দিতে দেখে সে ট্রেনের চেন টেনে ট্রেন দাঁড় করিয়ে দিল। টিটি এসে সেই মহিলাকেও ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। এবার তো ট্রেন রানিং হয়ে গেছে, সুতরাং তারা আর ট্রেনে উঠতে পারলো না। এখন তাদের যে কি হবে সেটা তারাই জানে। যাই হোক, আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এবার আমাদের কি স্টেশন আসছে সেটাও আপনাদের দেখিয়ে দেব। পাহাড় মানেই তার মাথায় হচ্ছে মেঘের খেলা। দেখুন, এই ভিউটা দেখে মনে হবে কি ভিয়েতনামের কং আইল্যান্ড। তার জন্য আর ভিয়েতনাম যেতে হবে না, এই ভিউটা আপনারা কন্যাকুমারী যাওয়ার পথে নগরকোইল স্টেশন আসার আগেই পেয়ে যাবেন। পুরো কং আইল্যান্ডের মতো, যেন মানে এই চূড়া থেকে ওই চূড়ায় কং ঝাঁপ দেবে যে শুটিংটা হয়েছিল, পুরো এরকমই একটা ভিয়েতনামের যে কং আইল্যান্ড সেখানেই হয়েছে। তবে মনে হচ্ছে যেন এই ভিয়েতনামে। তাহলে ঠিক আছে। ট্রেনটি কি সুন্দর বাঁক নিচ্ছে দেখুন। খুব সামান্য হলেও আমি যেটুকু পেরেছি ক্যামেরায় বন্দি করে নিয়েছি, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আমরা আছি এই মাথায়, আর ওই দেখুন সামনে একটু ভালো করে খেয়াল করলে ট্রেনের শুরুটা দেখা যায়। ঠিক এইভাবেই রাউন্ড সার্কেলে ট্রেনটি ঘুরে যাচ্ছে। কত বড় ট্রেন, ওইখান থেকে এই যে এতটা আমাদের যাত্রাপথে যেসব সঙ্গীরা আমাদের সঙ্গে ছিলেন তারা মোটামুটি এবার নাগরকোইল জাংশনে নেমে যাচ্ছে। এই দেখুন সবাই নেমে যাচ্ছে। আমাদের এই কোচে বেশিরভাগ সংখ্যাই পুরুষ হলেও
কিন্তু তারা খুবই ভালো, আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছে, কোনো অসুবিধা আমাদের হয়নি। এই দেখুন এনারা ছিলেন, সবাই আস্তে আস্তে করে নেমে গেলেন নগরকোইল জাংশনে। এনারা এখান থেকে কাজের সূত্রে এসছেন, তাই এই স্টেশনেই নেমে গেলেন। 9:15-এর বদলে 9:20-তে এসে পৌঁছলাম নগরকোইল জাংশনে। আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এইখানে মোটামুটি ট্রেনের অধিকাংশ প্যাসেঞ্জারই নেমে পড়েছে, কারণ এখান থেকে যারা কাজে কর্ম যায় নগরকোইল থেকে বাস পাওয়াটা খুব সুবিধা। আপনারা যদি ডাইরেক্ট ট্রেন না পান কন্যাকুমারী যাওয়ার, সেক্ষেত্রে আপনারা নগরকোইলে নেমেও কিন্তু বাসে করে চলে যেতে পারেন। অনায়াসে বাস পরিষেবা এখানে খুবই ভালো পেয়ে যাবেন বাস। আর এই নগরকোইলে আসার কিছু প্লাস ও মাইনাস পয়েন্ট আছে। এই রাস্তাতে আপনারা কিন্তু নগরকোইলে আসার আগে পর্যন্ত ভিউ কিন্তু অসাধারণ। একদিকে যেমন গাছ, সঙ্গে পাহাড়, আর তার সঙ্গে এইখানে আপনারা দেখতে পাবেন প্রচুর ময়ূর, আর তার সঙ্গে রঙিন রঙিন পাখি বিভিন্ন রকমের। আমরা তো বক দেখেছি সাদা, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাবেন সাদা বডি, কালো গলার হাঁস, এরকম নানা রকম পাখি দেখতে পাবেন। আর যেটা মাইনাস পয়েন্ট বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই অরিজিনাল আধার কার্ড বহন করবেন, তাহলে কিন্তু না হলে কিন্তু নগরকোইলে আসার আগেই আপনাদের টিকিটের সঙ্গে সঙ্গে অরিজিনাল আধার কার্ড কিন্তু দেখা হবে। আর যদি না পাওয়া যায় অরিজিনাল আধার কার্ড, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর ট্রেন জার্নি করতে দেওয়া হবে না। নগরকোইল আসার আগেই কিন্তু আপনাদের টিকিট ট্রেন থেকে নামিয়ে দেবে। তার জন্য মাথায় রাখতে হবে অরিজিনাল আধার কার্ড অবশ্যই ক্যারি করবেন। আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার ট্রেনে উঠে পড়ি। ট্রেন মোটামুটি পুরো ফাঁকা। এই দেখুন ট্রেন পুরো ফাঁকা, কেউ নেই বললেই চলে, সব নেমে গেছে। একজন দুজন যা আছে, এছাড়া কিন্তু আর কেউ নেই। এই দেখুন কেউ নেই ট্রেনে। সব রাস্তার ভিতরে দেখেই তো বুঝলেন যে কি অবস্থা। কোথায় দাদা? কন্যাকুমারী ঘুরতে না কাজে? আমার ডিউটি করি। ডিউটি? পাওয়ার প্ল্যানে ডিউটি। এটা কি রাশিয়ার প্রজেক্ট? হ্যাঁ। কত বছর? 20 বছরের কন্ট্রাক্ট বললো। এটা আপনার 1-2টা চালু আছে, আপনার 2 বছর হয়ে যাবে, আবার 3, 4, 5, 6, 8 পর্যন্ত হবে। সেটা কত বছর চলবে? এই একটা পাওয়ার প্ল্যান আপনার মোটামুটি 40 বছরের ক্যাপাসিটি, তারপরে এটা সুইচ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা সিট নিয়ে বসে পড়ি। দিদি এখানে বসে আছে। এখন যেখানে খুশি বসো, কোনো অসুবিধা। পুরো ট্রেন এরকম ফাঁকা। আর টয়লেটের ব্যাপারটা বলি, টয়লেট কিন্তু ক্লিন ছিল, কোনো নোংরা ছিল না। চেন্নাইতে এসে খুব ভালো করে ওয়াশ করে দিয়ে গেছে, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু মানে স্লিপার ক্লাসে টয়লেট ভালোই ছিল। 2টো টয়লেট, এই যে একটা আর এই সাইডে একটা, 2টো। এখানে একটা যে এরকম মিরার আছে। আর খুবই সাধারণ একটা ফোনে শুটিং করছি, হয়তো পুরোপুরি ঠিকঠাক তেমন আসবে না, তার জন্য হয়তো ঠিকঠাক ক্যাপচারও হবে না। এই যে বাইরেটা সব বেরিয়ে গেছে। এই যে ওভারব্রিজ, এই যে কাজকর্ম করছে যারা, এই ওভারব্রিজ থেকে ওই দিক থেকে নেমে এই যে বেরিয়ে যাবে বাইরের দিকে বাসটা, ওদিকেই পাবে। সিট নিয়ে বসে পড়ি। এবার আমাদের আসল ডেস্টিনেশন চলে আসবে, এরপরই আমরা পৌঁছে যাব কন্যাকুমারী। ট্রেন পরিষ্কারই আছে, দেখুন যে বোতলগুলো ফেলে রেখেছে। তবে এই বোতলগুলো আমি বলবো এগুলো তো আবার রিইউজ হয়। এই যে বোতলগুলো আবার রিইউজ হয়, তাই জন্য বোতলটাকে দুমড়ে ভেতরে যদি ঢাকার ক্যাপটা ভেতরে দিয়ে দেন, তাহলে কিন্তু আর এই বোতলগুলো রিইউজ হয় না। মোটামুটি পিছনে একজন আছেন, এই একজন দুজন আছে। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যত কন্যাকুমারীর দিকে এগোচ্ছি বৃষ্টিটা একটু বাড়ছে, তবে এই হালকা হালকা বৃষ্টি আর আসলে ঠান্ডা একটা আবহাওয়া অসাধারণ লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে। কি সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, সত্যি খুব ভালো লাগছে। ভালোই বৃষ্টি হচ্ছে, গরম লাগছে না, একদম বৃষ্টি হচ্ছে। এবার আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন কন্যাকুমারী জাংশন। শিডিউল টাইম 9:55, তার আগেই আমরা পৌঁছে গেছি। 10 মিনিট আগে ঢুকে গেছি কন্যাকুমারী স্টেশনে। আর হাতে গোনা কিছু লোক, এই যে পিছনে কিছু জেনারেল প্যাসেঞ্জার, এরা যা। আর এই মাত্র কয়েকটা, হাতে গোনা বলতে পারেন। পুরো ট্রেনই কিন্তু নেমে গেছে মাদুরাই বা নগরকোইল জাংশনে। আর এখন আমরা 2408 কিলোমিটার রাস্তা এবং 29টা হল পার করে পৌঁছে গেলাম কন্যাকুমারীতে।
আর যা ভারতের দক্ষিণের শেষ স্থলবিন্দু কন্যাকুমারী খুব ভালো করে ঘুরবো। 41 ঘন্টা 45 মিনিটের জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি ভারতের দক্ষিণ স্থলবিন্দু কন্যাকুমারী। ট্রেন জার্নির ভিডিও আমাদের এখানেই শেষ হলো। ট্রেন জার্নির ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।